জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের কপি পৌঁছায়নি কারাগারে। আদেশে আজও সই করেননি বিচারপতিরা। সর্বোচ্চ আদালতের নির্দেশে ফাঁসি কার্যকরের সব ব্যবস্থা নিচ্ছে সরকার। আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের বিজিবি সবাই অ্যালার্ট রয়েছে। আইনের ভিতরে থেকেই আমরা যা যা করার আমরা করব। দেশের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনাটা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মটুসি এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানুষ পুড়িয়ে জনমত পরিবর্তন করা যায় না। 92 দিন অবরুদ্ধের নাটক করে ব্যর্থতার গ্লানি নিয়ে তাই বাড়ি ফিরে গেছেন খালেদা জিয়া, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাইদ খোকনের গণসংযোগ। দু একদিনের মধ্যেই মাঠে দৃশ্যমান হবেন বিএনপি প্রার্থীরাও। জীবনাচরণ দেখে সন্তুষ্ট হয়ে লিবিয়ায় অপহৃত 2 বাংলাদেশিকে ছেড়ে দেয় আইএস। দেশে ফিরে জানালেন 17 দিনের বন্দিদশার করুণ কাহিনী। চাল সহ বিভিন্ন খাদ্যে মিলেছে কীটনাশকের উপস্থিতি, ছড়াচ্ছে জীবনঘাতী নানা রোগ। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন কার্যকরের কথা জানালেন মন্ত্রীরা। এবং কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে কুষ্টিয়ায় ধলনগরের অভয়াশ্রম লন্ডভন্ড। প্রাণ হারালো অন্তত 30,000 পাখি। জীবিতগুলো সংরক্ষণে এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউয়ের চূড়ান্ত রায় প্রকাশের কাজ চলছে। এরই মধ্যে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চের একজন বিচারপতি রায় লেখা সম্পন্ন করেছেন। এখন 4 বিচারপতির স্বাক্ষর শেষে রায়টি যে কোনো সময় প্রকাশিত হবে। এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রিভিউ আদেশের চূড়ান্ত কপি কারাগারে না পৌঁছানোয় কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা যাচ্ছে না। আফজাল হোসেনের রিপোর্ট। সোমবার আলবদর নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখার পর প্রস্তুত করা হয় ফাঁসির মঞ্চ। সেদিন সন্ধ্যায় শেষবারের মতো কামারুজ্জামানের সাথে দেখাও করেন তার পরিবার। এখন অপেক্ষা আপিল বিভাগের রিভিউ রায়ের। মঙ্গলবার সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা ভিড় করেন সুপ্রিম কোর্টে। আদালত সূত্র থেকে জানা গেছে, কামারুজ্জামানের মামলাটির আপিল বেঞ্চের 4 বিচারপতির মধ্যে দায়িত্বপ্রাপ্ত একজন বিচারপতি রিভিউয়ের রায় লেখা শেষ করেছেন। এখন চলছে সংশোধনের কাজ। এরপর চূড়ান্ত রায়ে 4 বিচারপতি স্বাক্ষর করবেন। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানিয়েছেন, স্বাক্ষর শেষে রায়টি হাতে পেলেই পাঠানো হবে কেন্দ্রীয় কারাগারে। এদিকে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ অপেক্ষায় আছেন রিভিউয়ের চূড়ান্ত রায়ের। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রিভিউয়ের আদেশের চূড়ান্ত কপি না পাওয়ায় কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা যাচ্ছে না। আর কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। কামারুজ্জামানের রিভিউ আদেশের চূড়ান্ত কপির বিষয়ে জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। আপনি জানেন যে এখনো পর্যন্ত কিন্তু যে যে আদেশটি দেওয়া হয়েছে সেই থেকে রিভিউর, সেই আদেশটি এখনো পর্যন্ত কিন্তু কারা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছয়নি। এবং কারা কর্তৃপক্ষ আমাদেরকে কিন্তু সেই একটি কথা বারবারই জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে আদেশের কপি এসে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তারা এই রায় কার্যকরে কোনো ধরনের উদ্যোগ তারা গ্রহণ করতে পারবেন না। তবে তারা যেটি বলছেন যে তাদের প্রস্তুতি নেওয়া আছে, যখনই এই আদেশের কপিটি কারাগারে এসে পৌঁছবে তারা যেই মৃত্যুদণ্ড কার্যকরের যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো একে একে শুরু করবেন। আর এখন এই মুহূর্তে আপনি দেখছেন যে এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির আগে আমরা যেটা দেখেছিলাম যে এখানে কারাগারের সামনে যে কারারক্ষীরা ছিলেন তারা দায়িত্ব পালন করছিলেন, কিন্তু গতকাল যখন রিভিউর আদেশটি খারিজ হয়ে যায় এবং মৃত্যুদণ্ড বহাল থাকে তখন যে নিরাপত্তা জোরদার করা হয়েছিল, আজকে সারাদিনে কিন্তু সেই নিরাপত্তা অনেকটাই কমে গেছে এখানে। অর্থাৎ স্বাভাবিক যে নিরাপত্তা ব্যবস্থা থাকে এই কারাগার এলাকায় সেটি এখন পর্যন্ত বহাল রয়েছে। আর এছাড়া আপনি জানেন যে এই জামায়াতের নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে যে 7টি অভিযোগ ছিল মানবতা বিরোধী অপরাধের, তো 7টি অভিযোগের মধ্যে তার বিরুদ্ধে 5টি অভিযোগ ট্রাইব্যুনাল 2 থেকে প্রমাণিত হয়েছিল এবং এই 5টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং 3টি অভিযোগে তাকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল।
তো পরবর্তীতে কামরুজ্জামান এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন এবং আপিলে কামরুজ্জামানকে যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার মধ্যে একটি অভিযোগ অর্থাৎ সোহাগপুর গণহত্যা, সেই হত্যার অভিযোগে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল এবং যে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যা, এই হত্যার অভিযোগে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেইটিকে আপিল বিভাগ থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো এই আপিল বিভাগের যে সাজাটি রয়েছে সেই সাজাটি কিন্তু রিভিউতেও বহাল রয়েছে। তো এখানে একটু জানিয়ে রাখি যে আপিল বিভাগে যেই বিচারপতিরা তার আবেদনটি শুনেছিলেন রিভিউতেও কিন্তু সেই একই বিচারপতিরা ছিলেন, অর্থাৎ প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ এই বেঞ্চের অন্যান্য বিচারপতিরা সবাই কিন্তু আপিল বিভাগেও তারাই শুনানি করেছেন। তো বিচারপতিরা নিজেদের রায়কেই নিজেরা আরেকবার রিভিউ করেছেন এবং সেই রায় পরিবর্তনের কোনো কারণ তারা খুঁজে পাননি, একই রায় তারা বহাল রেখেছেন। এখন হচ্ছে যখন সেই রায়তে বিচারপতিরা সই করবেন এবং কারাগারে এসে সেটি পৌঁছবে তখনই হচ্ছে বাকি প্রক্রিয়াটি শুরু হবে। মধুশীল। দর্শক, কামরুজ্জামানের রিভিউ আদেশের চূড়ান্ত কপির বিষয়ে আমাদেরকে জানাতে কেন্দ্রীয় কারাগার থেকে সঙ্গে ছিলেন খান মোহাম্মদ রুমেল। সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসি কার্যকরে সরকার সব ধরনের প্রস্তুতি শেষ করে রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রায় কার্যকরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই। দেশের সর্বোচ্চ আদালত থেকে যেই নির্দেশনাটা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। তো শেষ পর্যন্ত আমরা সেই নির্দেশনাটাই ফলো করব। প্রাণ ভিক্ষার ব্যবস্থা যদি লেখা থাকে সেখানেও যাবে। আইনের ভিতরে থেকেই আমরা যা যা করার আমরা করব। আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের বিজিবি সবাই অ্যালার্ট রয়েছে। যদি এই ধরনের নাশকতা কেউ করতে চেষ্টা করে, প্রচেষ্টা নেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে দমন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে জনমত পরিবর্তন করা যায় না। আর তা বুঝতে পেরে 92 দিন কার্যালয়ে অবস্থান করে ব্যর্থতার গ্লানি নিয়ে বেগম খালেদা জিয়া নিজ বাসায় ফিরে গেছেন। বিকেলে গণভবনে ঢাকা উত্তর ও দক্ষিণের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। একজন রাজনীতিবিদ আন্দোলন করে জনগণের স্বার্থ রক্ষার জন্য, জনগণের কল্যাণের জন্য, কিন্তু জনগণকে হত্যা করে, মানুষকে হত্যা করে আন্দোলন, এটা আমরা কখনো দেখিনি। বরং আর একটা অভিনব জিনিস আমরা দেখলাম, বিএনপি নেত্রী উনি নিজের বাড়ি ছেড়ে তার অফিসে অবস্থান নিল। ওই অফিসের মধ্যে 92 দিন কাটালো। ওই অফিসে বসে বসে তার কাজ একটাই ছিল, কি? মানুষ খুন করা। মানুষ পুড়ে যাচ্ছে, পুড়ে পুড়ে মারা যাচ্ছে, পিতার সামনে সন্তান পুড়ে মারা যাচ্ছে, সন্তানের সামনে পিতা পুড়ে মারা যাচ্ছে। এই যে মানুষের এই যে ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট এবং পোড়া ঘা নিয়ে মানুষের যে যন্ত্রণায় বেঁচে থাকা এবং স্বজন হারাবার বেদনা নিয়ে মানুষের বেঁচে থাকা, এটাই জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়ার একটা উৎসব, আর এটাই নাকি ওনার সফলতা আন্দোলনে। 3 সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরকার নির্বাচনী আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বরাত দিয়ে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নিজেদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা ও পরবর্তীতে গণভবনের দলীয় সভায় প্রার্থীদের ডেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির মধ্যে পড়ে না। এদিকে দলের অপর এক বিবৃতিতে অভিযোগ করা হয়, দলীয় কার্যালয় খুলে দিলেও বিএনপি নেতাকর্মীদের প্রতি পুলিশি হয়রানি এখনো বন্ধ হয়নি, তাই ব্যাহত হচ্ছে দলীয় কার্যক্রম। এ ব্যাপারে সরকারের ইতিবাচক সাড়া আহ্বান করা হয় এই বিবৃতিতে। শুরু হয়েছে ডিসিসি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। প্রথম দিনে মাঠে দেখা গেছে বেশ কয়েকজন প্রার্থীকে। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের প্রচারণায় দেখা গেলেও বিএনপি সমর্থিত কোনো প্রার্থীকে দেখা যায়নি। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের প্রচারণা চলছে কৌশলে। 2-1 দিনের মধ্যেই মাঠে দৃশ্যমান হবেন প্রার্থীরা। রামিম হাসানের রিপোর্ট। ডিসিসি নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার থেকে প্রতীক ছাড়াই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। সকালে দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন যাত্রাবাড়ি থেকে সকাল 11টায় প্রচারণা শুরু করেন। অন্যদিকে উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানীর বনানীতে প্রথমে মায়ের কবরে ও পরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরই রায়ের বাজার বধ্যভূমি, সাভারের স্মৃতিসৌধ এবং বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে কারণবাজার এলাকায় গণসংযোগ চালান তিনি। আমাদের হাঁটা শুরু করেছি। আওয়ামী লীগ সমর্থিত দুজন প্রার্থীর মুখেই সুন্দর ঢাকা গড়ার প্রত্যয়। ঢাকাকে এটুকু বলতে পারি, 3 বছরে সবুজ করার মাস্টার প্ল্যান আমি গত 20 দিনের মধ্যে স্টাডি করেছি। ঢাকাকে নিরাপদ করার, ঢাকার কোনো রাস্তায়
কেউ পান্ডামি করে আর তার চেহারা লুকাতে পারবে না। আমাদের নির্বাচনী ইস্তেহার আমরা 2-1 দিনের মধ্যে দেব। সেখানে আমাদের একটা ডিটেইল কর্মপরিকল্পনা রয়েছে, অ্যাকশন প্ল্যান রয়েছে, ঢাকাকে কিভাবে আমরা বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলে আগামী প্রজন্মের কাছে তুলে দিতে পারি। জনসংযোগে দেখা গেছে অন্যান্য মেয়র প্রার্থীদেরকেও, তবে বিএনপি সমর্থিত কোনো প্রার্থীকে মাঠে দেখা যায়নি। এ ব্যাপারে দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন জানান, বিএনপি থেকে যেহেতু মির্জা আব্বাসকে সমর্থন দেওয়া হয়েছে তাই তিনি জনসংযোগ করছেন না। তিনি মনে করেন আগামী 9 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের দিন থেকেই বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীকে মাঠে দেখা যাবে। পার্টির যিনি ফাইনালিস্ট থাকবেন, মির্জা আব্বাস ভাইয়ের কথা বলা হয়েছে, তিনি আমার সিনিয়র। উই হোপ যে এটা পার্টিরও একটা এন্ডোর্সমেন্ট আছে। হয়তো বলতে পারেন যে খুব প্রকাশ্য আপনার ভোট চাওয়াচাইয়ের ব্যাপারটা হচ্ছে না। আমি আশা করি যে এটা 9 তারিখের পর থেকে প্রকাশ্য ভোট প্রার্থনার ব্যাপারটিও শুরু হবে। আর উত্তরের সম্ভাব্য মেয়র প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আল মিন্টুর প্রার্থী হওয়ার বৈধতা নিয়ে আইনি জটিলতার কারণে ওই সিটিতে শেষ পর্যন্ত বিএনপি সমর্থন কে পাবেন তাই নিশ্চিত হয়নি এখন। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নির্ধারিত সময়ে মগবাজার মালিবাগ ফ্লাইওভারের কাজ শেষ না হয় মন্ত্রীর ক্ষোভ। 2 সপ্তাহের মধ্যেই এসব রাস্তা চলাচলের উপযোগী করার নির্দেশ। লিবিয়া সরকারের বিরুদ্ধে পরিচালিত হামলার সময় ঘানি তেলক্ষেত্র থেকে 2 বাংলাদেশিকে তুলে নিয়ে যায় আইএস জঙ্গিরা। এ সময় তাদের সাথে আরো 7 বিদেশিকে ধরে নিয়ে গেল। মুসলমান পরিচয় নিশ্চিত হয়ে এই 2 বাংলাদেশি সহ ঘানার আরেক নাগরিককে ছেড়ে দেয় তারা। সময় সংবাদকে বন্দি জীবনের বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন লিবিয়া থেকে প্রাণ নিয়ে ফিরে আসা জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে জাফর সাদিকের রিপোর্ট। এই অয়েল ফিল্ডে যে অ্যাটাক করছে, আওয়াজটা পাওয়ার পরে আমরা যখন বাইরে আসছি 2-4-5 মিনিট ভিতরে আমাদের ক্যাম্পে এসে আমাদেরকে অ্যাটাক করে কোম্পানির অফিস থেকে বাসের চাবি বাইর করে এই সবগুলোর নিয়ে গাড়িতে নিয়ে একটু দূরে চলে গেছে। আর যাওয়ার পর ওইখানে কিছু কথাবার্তা বলে ওই তিউনিসি এবং লিবিয়ান এই 2জনকে ছেড়ে দিছে, আর বাকি 9 জন আমাদেরকে নিয়ে সাহারাতে রওনা দিয়েছে। এভাবেই আইএস জঙ্গিদের হাতে বন্দী হওয়া থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত পুরো ঘটনার লোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন নোয়াখালীর আনোয়ার হোসেন। তিনি জানান, মুসলিম পরিচয় পেয়ে ঘানার 1 জন এবং বাংলাদেশি 2 জনকে একসাথে রাখে জঙ্গিরা। মুক্তি পাওয়া আরেক বাংলাদেশি জামালপুরের হেলাল উদ্দিনও জানান, মুসলিম পরিচয় নিশ্চিত হয়েই তাদের কোনো ক্ষতি করেনি জঙ্গিরা। যে লোক মুসলিমের নাম নেই মোহে, 7 দিনে 1 দিন নামাজ পড়ে না, ওই লোকটাই কাফের। আমরা এই লোকগুলি মারতেছি, যা কিছু করছে আগে তখন পরীক্ষা নিরীক্ষা করছে যে মুসলমান কিনা, সুরাকারা জিজ্ঞাসা করছে, যাচাই করে এরপরে আমাদেরকে একটা রুমে লক করে রাখছে। আনোয়ার জানান, 17 দিনের বন্দী অবস্থায় সাহারা মরুভূমি অঞ্চলে কমপক্ষে 5টি ক্যাম্প বদল করে তাদের আটকে রাখা হয়। এ সময় বেশ কয়েক রাত মরুভূমিতেই কাটাতে হয় তাদের। বালুর উপরে কম্বল দিয়ে এরপরে আবার আমাদেরকে শোয়াইছে, আমরা ছিলাম, ওরা ছিল গাড়িতে ঘুমাইছে, আমরা বাইরে ঘুমাইছি। এর আশেপাশে হেদের আর্মিরা অনেকগুলো ছিল। আমরা পুরো বুঝি না, ওরাদের আমাদের সাথে অত কথা বলতো না। ফজর নামাজের পরে এরা আওয়াজ দিতে, নামাজ পড়ে ঘুমাই যেতাম, আওয়াজ যদি চা নাস্তা দিতে। অবশেষে তাদেরকে মুক্ত করে সিরাত শহরের একটি মাদ্রাসায় রেখে আসে জঙ্গিরা। সেখান থেকেই এই 2 বাংলাদেশি দেশের স্বজনদের সাথে মোবাইলে যোগাযোগ করেন। পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আর্মি হাসপাতালে নিয়ে আসে লিবিয়ার সরকারি বাহিনী। সিরাত শহরে মাগরিবের পরে ওরা আমাদের একটা মাদ্রাসাতে নিয়ে রেখে আসে। ওখানে মাদ্রাসার ছাত্রের কাছে মোবাইল ছিল, আমরা মোবাইলটা লই আমাদের কোম্পানিতেও জানাইছি, 150 কল করছি। এর পরের দিন আর্মিদের গাড়ির 5টা গাড়ি মাঝখানে আমাদের গাড়ি আগে পিছিয়ে আমাদেরকে রেখে মিশ্রতা শহরে নিয়ে আসছে। গত 6 মার্চ লিবিয়ার জাল্লা শহরের নিকটবর্তী আল ঘানি তেলক্ষেত্র আক্রমণ করে এই 2 বাংলাদেশি সহ আরো 7 জনকে ধরে নিয়ে যায় আইএস জঙ্গিরা। এদের মধ্যে ছিলেন অস্ট্রিয়ার 2 জন, ফিলিপাইনের 4 জন এবং ঘানার 1 জন। আইএস জঙ্গিদের হাত থেকে মুক্ত 2 বাংলাদেশি গতকাল বিকেল 5টায় লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। সব আইনি প্রক্রিয়া শেষ করে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। জামায়াতের হরতাল আদালতের রায়ের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখেন তারা। সকল কার্যক্রম শেষ করে, আইনি প্রক্রিয়া শেষ করে কামরুজ্জামানের রায় ইনশাআল্লাহ কার্যকর হবে। আমরা শুধু বলতে চাই, এবং পর্যায়ক্রমে আপিলের ডিভিশন যে সমস্ত রায় চূড়ান্ত রায় দেবে, প্রত্যেকটি রায় আমরা কার্যকর করব।
কোন রকম সমঝোতা, কোন রকম কম্প্রোমাইজের প্রশ্নই ওঠে না। আজকে বিএনপি ৭১-এর ঘাতকদের সাথে নিয়ে আজকে রাজনীতি করছে। আজকে নির্বাচনে এসেছেন, সুস্থ রাজনীতিতে ফিরে এসেছেন, ভালো, কিন্তু আপনার কৃতকর্মের জন্য, তার জন্য আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের বিচার আপনার হবেই বাংলার মাটিতে, তার থেকে আপনি রেহাই পাবেন না। বাংলার মানুষ এর ফাঁসি চায়, ফাঁসি রায় কার্যকারী হোক সেটা আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ যে কোনো সময় ফাঁসি হবে, বাংলার মানুষ কলঙ্ক মুক্ত হবে। এবার খাবারে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। চাল সহ প্রধান প্রধান খাদ্য সামগ্রীতে সীসা ও ক্ষতিকর মাত্রার কীটনাশকের উপস্থিতি পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটির গবেষণায় ব্যবহৃত বিভিন্ন সবজির 23% এবং শুটকির 74%ই ক্ষতিকর কীটনাশকের অস্তিত্ব পেয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এসব খাদ্য গ্রহণে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়া, অস্থিমজ্জার কার্যকারিতা হারানো সহ গর্ভবতী মায়েদের প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কা রয়েছে। এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আইন কার্যকরের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রসূন আশিসের রিপোর্ট। কীটনাশকের সঠিক ব্যবহার করে বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনের লক্ষ্যে ফল, শাকসবজি ও মাছের উপর নিয়মিত গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সম্প্রতি প্রতিষ্ঠানটির একদল গবেষক বিভিন্ন প্রকার সবজি ও শুটকিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন লুবির নেতৃত্বে একদল গবেষক টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও কিশোরগঞ্জ অঞ্চলে গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষার মাধ্যমে ভাতে সীসার উপস্থিতি নিশ্চিত করেছেন। গবেষণায় দেখা গেছে ফুলকপি, শিম, বরবটি, করলা সহ বিভিন্ন সবজির নমুনার 23% এবং শুটকির নমুনার 74% নিষিদ্ধ কীটনাশক রয়েছে। শিম, ফুলকপি এবং করলাতে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে। এগুলোতে ক্লোরপাইরিফস, ডাইমেথোয়েট এবং ফেনিট্রিথিয়ন আমরা পেয়েছি। শুটকি মাছের মধ্যে ডিডিটি, অ্যালডিন এবং ডায়ালডিন। মোরগ মুরগি খাই, ডিম খাই, সেখানেও কিন্তু এই সমস্যাগুলি আসতেছে যে ওই ব্যবহারগুলি ঠিক মতো না হয়। মাছের মধ্যেও একই কথা। প্রাথমিকভাবে মনে হচ্ছে ধান চালের মাধ্যমেও আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এসব খাদ্যে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের ক্ষতির কথা জানিয়ে বিশেষজ্ঞরা খাবার গ্রহণের ক্ষেত্রে নানা পরামর্শ দেন। যেই বাচ্চা আসতে যাচ্ছে সেই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে। কোনো কীটনাশক আসে 60 থেকে 80% পর্যন্ত চলে যেতে পারে শুধুমাত্র বিশুদ্ধ পানি দিয়ে যদি আপনি ধুয়ে নেন। দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আইন কার্যকরের কথা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। নিরাপদ খাদ্য আইন কার্যক্রম শুরু করতে যাচ্ছি, যত দ্রুততম সময়ের মধ্যে করা যায় আমরা সেই চেষ্টা করছি। চালে যতটুকু প্রোটিন থাকার কথা, আটায় যতটুকু প্রোটিন থাকার কথা, সেটা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু আমরা সবসময় সচেতন। খাদ্যে ভেজাল ঠেকানোর ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাবারের লক্ষ্যে মাঠ পর্যায়ে কঠোর উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন মার্কেটে, বিভিন্ন বাজারে যে ইন্সপেকশন করে যে ভেজাল কোনো আপনার মাছ বিক্রি হচ্ছে কিনা, আপনার খাদ্যশস্য বিক্রি হচ্ছে কিনা, আমরা এখন জোর দিয়েছি নিয়মিত মনিটর করতে হবে আর আইনটি কঠিনভাবে প্রয়োগ করা। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সামগ্রিকভাবে উৎপাদন থেকে বিপণন পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় রোববারের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে হাজার হাজার পাখি মারা গেছে। স্তূপ করা মৃত পাখি দেখতে ভিড় করেছে এলাকাবাসী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধলনগর গ্রামের পাখির অভয় আশ্রমটি। তবে প্রশাসনের পক্ষ থেকে জীবিত পাখি সংরক্ষণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। এমনকি মৃত পাখি সরিয়ে নেওয়ার বিষয়েও এগিয়ে আসেনি প্রাণী সম্পদ অধিদপ্তর। কুষ্টিয়া থেকে এস.এম. রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি প্রতিবেদন। একদিকে কালবৈশাখী ঝড়, অন্যদিকে ভারী শিলাবৃষ্টি। প্রকৃতির এমন তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কুষ্টিয়ার ধলনগর গ্রামের অভয় আশ্রমটি। শত শত পাখির মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে বাগানের এখানে সেখানে। যে কটা পাখি বেঁচে আছে সেগুলো গুরুতর আহত। এখন পর্যন্ত এসব বেঁচে যাওয়া পাখি রক্ষার্থে কোনো ব্যবস্থা নেয়নি প্রাণী সম্পদ অধিদপ্তর। এলাকাবাসীর সহায়তায় স্থানীয় একটি সংগঠন মৃত পাখিগুলো মাটি চাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। যেগুলো বেঁচে আছে সেগুলো আমরা সংরক্ষণ করার চেষ্টা করেছি, আমরা তাদেরকে যত্ন সহকারে যতটুকু পারছি বাঁচানোর, কিন্তু সরকারি অধিদপ্তর এবং পশু অধিদপ্তর থেকে এ পর্যন্ত
কোনো রকম সহযোগিতা বা কোনো রকম লোক আসি নাই যেগুলো বেঁচে আছে সেগুলোকে সংরক্ষণ করার। এই বাগানে অনেক পাখিরা আশ্রয় করে থাকতো, সেখানে দেখা যাচ্ছে যে এই পাখিগুলো শিলাবৃষ্টির কারণে মারা গেছে। বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি জানান, এই ঝড়ে বিরল প্রজাতির বেশ কিছু পাখিও মারা গেছে। এই ঝড়ে যে পাখিগুলো মারা গেছে বেশিরভাগই ভাত শালিক, গো শালিক, ঝুটি শালিক এবং আরো দেখতে পাওয়া গেল যেটা চেস্টনাট বি ইটার, মানে এই পাখিটি বাংলাদেশের সব সময় পাওয়া যায় না, কিছু কিছু সময় এরা আসে। এই পাখিও বিপুল পরিমাণ এই ঝড়ে মারা গেছে। কুমারখালী উপজেলার ছাগলাপাড়ার এই পাখির অভয়াশ্রমটিতে অন্তত 10 প্রজাতির পাখির বসবাস ছিল। রোববারের কালবৈশাখীর ঝড় আর শিলাবৃষ্টিতে অন্তত 30,000 পাখি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায়ের কপিতে বিচারপতিরা সই করলে রায় কার্যকরে আর কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তি হবে। আমরা মনে করি যে কথাটি, যে জাজমেন্ট যখন হয়ে গেছে, আশা করি আজকে সই করে ফেলা জাজ সাহেবদের দরকার, এবং সই হয়ে গেলে আর রায় কার্যকর করার আর কোনো বাধা থাকবে না। গ্রেনেড হামলা মামলা তো ফরমাল সাক্ষীর হয়ে গেলে তারা আমাকে আইন মন্ত্রণালয় বলেছে 2 মাসের মধ্যে এটা শেষ হবে। আমি বলছি যে না, 2 মাস না, যত দ্রুততম সময়ে এটা নিষ্পত্তি করা যায় তার ব্যবস্থা করা। আমি আশা করি 1 মাসের মধ্যে এটা নিষ্পত্তি হয়ে যেতে পারে। প্রকল্পের মেয়াদ 2 বছর, অথচ তার থেকে বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ হয়েছে মাত্র অর্ধেক। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও স্বয়ং ফ্লাইওভার প্রকল্পের পরিচালক বলছেন পুরো কাজ শেষ হবে 2016-র মাঝামাঝি সময়ে। বিলম্বের কারণ হিসেবে প্রকল্প পরিচালক দুষছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে। এদিকে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলায় ব্যস্ততম এই এলাকায় দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। নামে মগবাজার মৌচাক ফ্লাইওভার হলেও বাস্তবে প্রকল্পটি বিস্তৃত তেজগাঁও 7 রাস্তা, বাংলা মোটর, মালিবাগ, রাজারবাগ এবং শান্তিনগর পর্যন্ত। ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2013 সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের পর থেকে 2 বছর প্রকল্পের মেয়াদ হিসেব মোতাবেক শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে অর্ধেক। দীর্ঘদিন ধরে কাজ চলায় দুর্ভোগে আছেন এসব এলাকার কয়েক লাখ বাসিন্দা, পথচারী এবং রাস্তার পাশের ব্যবসায়ীরা। প্রতিদিন ধুলোবালি আর জানের জটলায় নাভিশ্বাস যেন নিত্যসঙ্গী। এত ধুলা যে আমরা মাস্ক দিয়েও বাসায় যাওয়ার পরেও আমাদের যে হাসি কাশি, আমরা আসলে মানে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছি। কতবার পরিষ্কার করে রাখা যায়, কাস্টমার অনেক কম হয়, আসলেও দেখা গেছে অনেক সময় ধুলোবালির জন্য চলে যায়। ফ্লাইওভার নির্মাণের জন্য ধুলাবালু এবং জ্যামটা একটু বাড়ছে আর কি। প্রকল্পটির পরিচালক বলছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীন পরিষেবা লাইনই এমন বিলম্বের মূল কারণ। আমরা ইউটিলিটির কারণে যে জায়গায় পায়েল কাটতে চেয়েছিলাম সেই জায়গায় পায়েল কাটতে পারিনি। পায়েলটা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাস্টমাইজ করে কাটতে হয়েছে। 3টা মিলিয়ে ওভারঅল কাজের অগ্রগতি বা অ্যারাউন্ড 50% আর মোর দ্যান 50%। বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশের মতো আমাদের সেবা সংস্থাগুলো যদি সমন্বিতভাবে একটি সেবা লাইন গড়ে তোলে তাহলে রাস্তার ওপর বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। প্রতিটার জন্য যদি আমি ট্রেঞ্চ কেটে লে করি, তারপরে আবার পাশে আর একটা করলাম, এইভাবে করলে কিন্তু যথেষ্ট জায়গা কিন্তু নাই। একটা বড় কন্ডুইট সিস্টেমের মধ্যে যদি আমরা স্পেসটা তৈরি করি তাহলে আমরা ভার্টিক্যালি চলে গেলাম। বিভিন্ন চেম্বার করা যায়, এটা সার্কুলার হতে পারে, বক্স হতে পারে, হলে পরে এই স্পেসটা একজন কিনবে। উন্নয়নের স্বার্থে ভোগান্তি সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রকল্পের ধীরগতির কারণে সেই ভোগান্তি যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়, এমন দাবি এমন পথের পথিকদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বারবার সময় দিয়েও মগবাজার মালিবাগ ফ্লাইওভার প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এবং প্রকল্প এলাকার রাস্তার বেহাল দশার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী 2 সপ্তাহের মধ্যে এসব রাস্তা চলাচলের উপযোগী করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এক জরুরি সভায় তিনি এ নির্দেশ দেন। এখানে ওয়াসার কাজ আছে, সিটি কর্পোরেশনের কাজ আছে, মিনিস্ট্রির কাজ আছে,
দেশার কাজ আছে। এই কর্তৃপক্ষগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার, সেই সমন্বয়হীনতাই এই অবস্থার জন্য দায়ী। এখন তো মনে হয় মগবাজার ফ্লাইওভারের কোনো অভিভাবক নেই নির্মাণকাল 7 দিন না, আরো 8 দিন বাড়িয়ে 15 দিনই করে দিন। আপনি পিডি, এটা দায়িত্ব আপনার। আপনি 15 দিনের মধ্যে ওটাকে ইউজেবল করবেন, পাসেবল করবেন, এবং এখানে কোনো প্রকার অজুহাত আমি শুনব না। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান সহ সামরিক সহযোগিতা চেয়েছে সৌদি প্রশাসন। সোমবার ইসলামাবাদে আয়োজিত বিশেষ পার্লামেন্ট অধিবেশনে বিষয়টি নিশ্চিত করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। ইয়েমেনের সংকট নিরসনে সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে যোগ দেওয়ার বিষয়ে সম্মত না হলেও বন্ধু রাষ্ট্র সৌদির নিরাপত্তা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে জানিয়েছে পাক সরকার। এদিকে ইয়েমেনে মানবিক ত্রাণ পৌঁছে দিতে এরই মধ্যে রেড ক্রসের একটি বিমান রাজধানী সানায় পৌঁছেছে বলে জানিয়েছে সৌদি জোট। এদিকে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা শুরুর পর থেকে দেশটির অন্তত 1 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে সংবর্ধনা দিয়েছেন ময়মনসিংহবাসী। যে মাঠে খেলে হয়েছেন আজকের ক্রিকেট তারকা মাহমুদুল্লাহ রিয়াদ, সেই সার্কিট হাউস মাঠে প্রাণাপের সহযোগিতায় জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে শহরের শেহরা এলাকায় নিজ বাসা থেকে ঘোড়ার গাড়ি ও মোটর শোভাযাত্রায় তাকে নিয়ে আসা হয় সার্কিট হাউস মাঠে। ঘরের ছেলে মাহমুদুল্লাহ রিয়াদের এমন সাফল্যে গর্বিত তার নিজ এলাকার মানুষেরা, সেই সাথে জানান তার জন্য শুভকামনা। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। ভক্ত অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সংবর্ধিত মাহমুদুল্লাহ রিয়াদ দিয়েছেন আগামীতে আরো ভালো খেলার প্রতিশ্রুতি। আমাদের সঞ্চয় নিয়ে এসেছি সংবর্ধনা জানাতে অগণিত করবেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন ময়মনসিংহের হয়ে আরো ভালো পারফর্ম করতে পারে ইনশাআল্লাহ। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কামারুজ্জামানের রিভিউ খারিজের কপি পৌঁছায়নি কারাগারে। আদেশে আজও সই করেননি বিচারপতিরা। ফাঁসি কার্যকরের ব্যবস্থা নিচ্ছে সরকার, বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মানুষ পুড়িয়ে জনমত পরিবর্তন করা যায় না। 92 দিন অবরুদ্ধের নাটক করে ব্যর্থতার গ্লানি নিয়ে তাই বাড়ি ফিরে গেছেন খালেদা জিয়া, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাইদ খোকনের গণসংযোগ। 2-1 দিনের মধ্যে মাঠে দৃশ্যমান হবেন বিএনপি প্রার্থীরা। জীবনাচরণ দেখে সন্তুষ্ট হয়েই লিবিয়ায় অপহৃত 2 বাংলাদেশিকে ছেড়ে দেয় আইএস। দেশে ফিরে জানালেন 17 দিনের বন্দিদশার করুণ কাহিনী। এবং চাল সহ বিভিন্ন খাদ্যে মিলছে কীটনাশকের উপস্থিতি, ছড়াচ্ছে জীবনঘাতী নানা রোগ। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন কার্যকরের কথা জানালেন মন্ত্রীরা। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।